নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। আজ আপনারা শুনবেন তালদিঘির এপিসোড নাম্বার 28, দেবশ্রী ভট্টাচার্যের লেখা ভৌতিক রাতে শালবন। খবরে যা দেখছি ঠান্ডাটা জমিয়ে পড়েছে কনকনে। হ্যাঁ, আমাদের এখানে তো ভালোই পড়েছে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ওখানে পারদ কি বলছে। মোটামুটি গোটা ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ আর সবাই যেখান থেকে শুনছেন, এখন উইন্টার সিজন চলছে নর্দার্ন হেমিস্ফিয়ারে। এই ওয়েদারের মধ্যে একটা জমজমাট গ্রাম বাংলার ভূতের গল্প কিন্তু জাস্ট জমে যাবে, তাও আর তালদিঘির। হ্যাঁ, অ্যান্ড দ্যাট টু তালদিঘির, আপনাদের ফেভারিট অডিওভার্স। তাহলে দেরি না করে চটপট শুরু করি আজকের গল্প। এখন অবধি তালদিঘিতে গাবতলার চায়ের আড্ডায় সে রাতে কম্বল বিক্রি করতে এসে ফটিকের এক বন্ধু মহসিন শোনালো এক ভারী অদ্ভুত গল্প। তারপর কথায় বার্তায় জানা গেল এই রকমই এক অশরীরী প্রেতাত্মার কথা, যাকে আমাদের এই বঙ্গদেশের লোকে বলে কাঁদার মা। এরা লোকের কাছে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গেয়ে একলা লোক দেখলে ভুলিয়ে নিয়ে যায় অনেক দূরে, তারপর তাদের শেষ করে ফেলে। পুরো আড্ডাটায় ঠাকুরমশাই থাকতে পারলেন না, কারণ তার বাড়ি থেকে ফোন এলো যে মধুখুড়ো তার সাথে নাকি দেখা করতে এসেছে। এত ঠান্ডায় আড্ডাটা তাড়াতাড়ি গুটিয়ে গেলেও বেশ জমে গিয়েছিল। একা একা পাতলা চাদরখানা গায়ে টেনে বাড়ি ফিরতে ফিরতে মাস্টার বুঝতে পারল উত্তরে হাওয়া দিতে শুরু করেছে। এবার তালদিঘিতে জমিয়ে ঠান্ডা পড়বে। এরপর সারাদিন রোদের তাপে খুব একটা বুঝতে পারিনি। বিকেলে অফিস থেকে বেরোতেই গাটা কেমন শিরশির করে উঠল। একটা পাতলা চাদর অবশ্য সঙ্গে করে এনেছিলাম, কিন্তু সেই চাদরে শীত মানছে না, আরাম হচ্ছে না। কড়া করে এক কাপ চা খেতে পারলে শরীরটা একটু গরম হতো। তাই আর বাড়ির দিকে না গিয়ে গাবতলার দিকেই পা বাড়ালাম। গিয়ে দেখলাম ভাদুরী মশাই, রাম গাঙ্গুলি, ঠাকুর মশাই এনারা সব এই ঠান্ডায় ফটিকের দোকান ছেড়ে আমাদের ক্লাব ঘরটা খুলে বসেছে। ভেতরটা তাও গরম, তবুও গায়ের শিরশিরানিটা দাঁতে দাঁত চেপেও আর ঠিক লোকাতে পারলাম না। গাঙ্গুলি মশাই আমাকে দেখেই হাসতে হাসতে বললেন, ওই দেখো মাস্টারের আবার ঠান্ডা লাগছে। এই তালদিঘিতে কিন্তু ঠান্ডাটা জব্বর পড়ে, একবারে বাক্যাদানো ঠান্ডা। আর একটু মোটা চাদর লাগবে মাস্টার, তোমার ওই শহরের ফ্যান্সি চাদরে হবে না। পরশু তো হাটবার, এখান থেকে একটা মোটা চাদর কিনে নিও। এই গাবতলা থেকে যে রাস্তাটা গ্রামের বাজারের দিকে চলে গেছে, সেই গোটা রাস্তা আর সংলগ্ন একটা দুটো ছোট্ট মাঠ নিয়ে হাট বসে। তবে আজ অবধি একদিনও আমি গিয়ে উঠতে পারিনি সেখানে। আসলে হাটটা শুক্রবার করে বসে, আর বেশিরভাগ সময় শুক্রবারটায় তাড়াতাড়ি কাজ গুটিয়ে আমার বাড়ি ফেরার তাড়া থাকে। আপাতত আমি একটু ঠাঁসাঠাঁসি করে সবার মধ্যেই মাটিতে পাতা শতরঞ্চির ওপর বসলাম। যখন ঢুকছি তখন ফটিক সবে চায়ের জলটা বসিয়েছে। সবার জন্য চাটা বলেই ঢুকেছি। পাতলা চাদরটাই গায়ে আরেকটু টেনে নিয়ে বললাম, না দেখি পরশু তো বাড়ি যাব, নিয়ে আসবো। আসলে সন্ধ্যের পর ঠান্ডাটা যে হঠাৎ করে এতটা বেড়ে যাবে বুঝতে পারিনি। সারাদিন অফিসে বসেছিলাম তো, তাই বাইরে বেরিয়ে একটু বেশি শীত করছে। ও ঠিক হয়ে যাবে ম্যানেজ। এর মাঝে ফটিক এক হাতে কেটলি আর একটা বড় ঠোঙা নিয়ে ঢুকল। ও ফটিক, ও আবার কি এনেছিস রে? এই সবে গরম গরম সিঙ্গারা পেয়েছি, নিন ধরেন ধরেন। এই বলে সে সিঙ্গারার ঠোঙাটা সবার মধ্যে নামিয়ে রেখে ঘুরে ঘুরে চা বিলি করতে লাগলো। দেখি দে, তোর চা খেয়ে তোদের গ্রামের ঠান্ডাটা সয় কিনা দেখি। হ্যাঁ দিচ্ছি মাস্টার, আর এখনই গরম গরম সিঙ্গারা পেয়েছি, ফুলকপির সিঙ্গারা। এবছরের প্রথম ফুলকপি, চায়ের সাথে ভালো লাগবে। এই টুকটাক ভাজাভুজির ব্যাপারটা ফটিক স্রেফ পুজোর সময়টার জন্য চালু করলেও ওর হাতের গুণে এত ডিম্যান্ড তৈরি হয়েছে যে আর থামাতে পারেনি। ইংলিশে যেটাকে বলে সেলিং লাইক হট কেকস একেবারে। রাম গাঙ্গুলি সিঙ্গারায় কামড় বসিয়ে চেবাতে চেবাতে দেখলাম অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে।
আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু দৃষ্টিটা কেমন যেন রহস্যজনক। তাই আর না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না। কি হলো, কিছু বলবেন নাকি? একটা কিছু যেন পেটের ভেতর ঘুরপাক খাচ্ছে বলে মনে হচ্ছে। মাস্টার, তুমি ঠিকই ধরেছ। আসলে অনেক দিনই তুমি এসছো এখানে। এবছর তালদিঘির শীত তুমি প্রথমবার দেখবে, তাই তোমাকে কয়েকটা ব্যাপারে একটু সাবধান করে দিতে হবে। এই কর্মকার মশাই, এই আপনি একটু বলুন না। রাম গাঙ্গুলি দেখলাম বলটা সজোরে কর্মকার মশাইয়ের দিকে ঠেলে দিলেন। কনকনাথ কর্মকার হালকা কেশে বললেন, হ্যাঁ মাস্টার, একটা কথা তোমাকে জানিয়ে রাখা দরকার। তোমার ঘরের উত্তর দিকের জানলাটা রাতের বেলা কিন্তু বন্ধ রেখো। এখন উত্তরে হাওয়া শুরু হয়ে গেছে, এ হাওয়া কিন্তু ভালো নয়। আমি ঠোঁটের কোণে হালকা হাসি এনে বললাম, হ্যাঁ, আমার মাও বলতো শীতকালে উত্তরে হাওয়া দিলে জানলা বন্ধ করে রাখতে, ঠান্ডা লেগে যাবে। কিন্তু কি করি বলুন তো, আমার যে মাথার দিকটাই উত্তরের জানালা, আর মাথার দিকের জানলা খোলা না থাকলে আমার আবার ঘুমটা ঠিক আসে না। এই কথা শুনে ঘোষমশাই সঙ্গে সঙ্গে নিজের মাথায় হাত দিয়ে বললেন, হায় রে, কি সর্বনাশ করেছো মাস্টার তুমি! এই এই কথাটা তো তুমি আগে বলবে নাকি? আজ আজ রাতেই চলো, আমরা সবাই তোমার বাড়ি যাচ্ছি। খাটটা ঘোরাতে হবে। উত্তরে হাওয়া শুরু হয়ে গেছে মাস্টার। আজই খাটটা না ঘোরালে রক্ষা নেই কিন্তু। চরণ ঘোষের কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। এ কি বিড়ম্বনা! বলা নেই কওয়া নেই, এখনই খাট নিয়ে তুলকালাম শুরু করবে। আজ এনারা বোধহয় আমায় ছাড়বেন না। আজ খাট ঘোরাতে হবে না, মানে বলছিলাম ছুটির দিন দেখে এই কাণ্ডটা করলে হতো না? ঘোষমশাই আমার কথায় আরও ব্যস্ত হয়ে বললেন, আরে না না, ঠাকুরমশাই আপনি বোঝান ব্যাপারখানা। না না, আমি বলছিলাম। না হয় মাস্টার, চরণ ঠিকই বলেছে, তোমাকে খাট আজই ঘোরাতে হবে। এমনিতেও উত্তর দিকে মাথা দিয়ে শোয়া শাস্ত্রসম্মত নয়। আমি আগে জানলে তোমাকে আগেই বারণ করতাম। জানো তো, শিব যখন রেগে গিয়ে গণেশের শিরচ্ছেদ করেছিলেন, তখন মা পার্বতী ভীষণ রেগে গিয়ে পৃথিবী একেবারে রসাতলে পাঠিয়ে দিতে বসেছিলেন। মাকে প্রসন্ন করতে মহাদেব তখন তার অনুচরদের মর্তে পাঠালেন। তিনি কি আদেশ দিয়েছিলেন জানো? কি ঠাকুরমশাই? বলি শোনো। ঠাকুরমশাই একটা সিঙাড়া তুলে নিয়ে তাতে কামড় বসিয়ে বললেন, তিনি আদেশ দিয়েছিলেন মর্তে গিয়ে দেখবে যে প্রাণী উত্তর দিকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তার মাথাটা কেটে আনবে। শিবের অনুচররা মর্তে এসে দেখল একটা সাদা হাতি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। অমনি তার মাথা কেটে নিয়ে চলে গেল কৈলাসে। ঠাকুরমশাইয়ের কথা শুনে তাড়াতাড়ি ওপরের দিকে তাকালাম। শুনেছি মহাদেব রেগে গেলে মাথার ঠিক থাকে না। কখন আবার কার মুন্ডু উড়িয়ে তারপর প্লাস্টিক সার্জারি করার সময় নতুন মুন্ডু দরকার হলে আবার আমার মাথাটাই না ঘুমের মধ্যে কেটে নিয়ে যায়। তবে কৈলাস থেকে আমাদের এই তালদিঘি যথেষ্টই দূর, তাই বুঝি এ যাত্রা রক্ষা পেলেও পেতে পারি। আমি হাসতে হাসতে বললাম, ঠাকুরমশাই সবই তো বুঝলাম, কিন্তু আজ থাক, সামনের রোববার ছুটি আছে, কথা দিচ্ছি। আমি রবিকে ডেকে নিয়ে খাট ঘুরিয়ে নেব। এই সপ্তাহটা তো বাড়ি যেতে হবে, পরের রোববার এই কাজটা হয়ে যাবে। মহাদেব যখন এতদিন খেয়াল করেননি, তখন আশা করি এই কটা দিন আর ম্যানেজ করে নিতে পারবো। আশ্চর্য লাগলো এই দেখে যে আমার এই কথায় ঠাকুরমশাই, রাম গাঙ্গুলি, চরণ ঘোষ, ফটিক, নিবারুণ ভাদুরী এরা কেউই হাসল না। গাঙ্গুলি মশাই উল্টে ঠাকুরমশাইকে বললেন, মাস্টারকে পুরো ব্যাপারটা খুলে বলুন না ঠাকুরমশাই। এদিকে আমার তখন বেশ শীত করছে, আর বসে থাকা যাচ্ছে না। ফটিকের গরম গরম চা খেয়েও কাঁপুনিটা বন্ধ হচ্ছে না। এবারে রাত নেমে আসছে। আমি জানি এক্ষুনি ঠাকুরমশাই একটা ভয়ানক গল্প শোনাবেন, আর সেই গল্পটা শোনার পর
যে করেই হোক আমাকে খাট ঘোরাতে হবে। কিন্তু আজ রাতে গোটা ঘরটা ওলটপালট করে এই অপ্রিয় কাজটা করতে একটুও ইচ্ছা করছে না আমার। আমি তাই চায়ের শেষ চুমুকটা দিয়ে ঝটপট উঠে পড়ে বললাম, আজ না ঠাকুরমশাই, সত্যি বলছি ভীষণ শীত করছে, খুব ভুল করেছি, মোটা চাদরটা নিয়ে আসা উচিত ছিল। আমি কথা দিচ্ছি কাল না হয় অন্তত একটা বেলা ছুটি নিয়ে খাট ঘুরিয়ে নেব। আমি এখন আসি, এই চললাম সকলে। আর কাউকে কিছু বলতে না দিয়ে আমি শটাং উঠে পড়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগালাম। পিছন থেকে বেশ খানিকটা গুজগুজ ফুসফুস কানে এলো। বুঝলাম আমাকে নিয়েই আলোচনা চলছে ওখানে। আমি সেদিকে আর কর্ণপাত না করে বাড়ির দিকে তাড়াতাড়ি পা বাড়ালাম। রাত হয়েছে। তাড়াতাড়ি ভাতে ভাত চাপিয়ে খাওয়া দাওয়া করে আজকের খবরের কাগজটা চোখের সামনে মেলে ধরে একবার মাথা উঠিয়ে উত্তরের জানলাটা দেখলাম। না, খাট না ঘোরাতে পারি, সকলের কথা মেনে উত্তরের জানলাটা বন্ধ রাখতেই পারি। কিন্তু সন্ধ্যাবেলায় যেমন ঠান্ডা লাগছিল, এখন আর ততটা লাগছে না। আসলে এই সময়টাই এমন, কখনো ঠান্ডা লাগে আবার কখনো গরম। আমি জানলাটা শেষ পর্যন্ত বন্ধ না করেই খবরের কাগজটা রেখে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে, বেশ রাত হবে তখন, কেমন যেন একটা বোটকা গন্ধ এসে লাগলো নাকে। প্রচণ্ড দুর্গন্ধ, গা একেবারে গুলিয়ে ওঠে। ঘুমের মধ্যে আচমকা গন্ধটা এসেছে বলে বোধহয় আরও চমকে উঠে বসতে গেলাম, কিন্তু উঠতে পারলাম না। মনে হলো আমার ওপরে যেন 20 মণ ওজন চাপানো আছে। অথচ শোয়ার সময় শুধু একটা পাতলা চাদর নিয়েছিলাম সঙ্গে। মহসিনের থেকে কেনা কম্বলখানা দিয়ে কেবল পাটা গরম রেখেছি। ভেবেছিলাম রাতে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে গায়ে দেব, কিন্তু এখন আমার একটুও শীত করছে না, বরং আমি দরদর করে ঘামছি। নিজের শরীরটা এত ভারী মনে হচ্ছে যে নড়তে পারছি না। তার সাথে ওই দুর্গন্ধ, হাত দিয়ে নাকটাও বন্ধ করতে পারছি না, হাত নাড়ানোর কোনো শক্তি নেই। এ কি আশ্চর্য! নিঃশ্বাসটা বন্ধ করে একবার ওই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করলাম, কিন্তু নিঃশ্বাস বন্ধ করতেই যেন মনে হলো আমি আর কোনোদিন শ্বাস নিতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করেছে। আমরা যাকে অন্ধকার বলি তার মধ্যেও অল্প আলো থাকে, কিন্তু সম্পূর্ণ অন্ধকার আমরা জীবনে খুব কমই উপলব্ধি করি। সেই অন্ধকারে কিন্তু ভয় লাগে। সবকিছু হঠাৎ যেন সেই নিরেট অন্ধকারে হারিয়ে গেল। কোনো রকমে আবার নিঃশ্বাস নেওয়া শুরু করতে পারলাম, কিন্তু আবার সেই দুর্গন্ধ। মনে হচ্ছে একটা ভাগাড়ের মধ্যে বসে আছি। শয়ে শয়ে পচা গলা জন্তুর দেহ চারিদিকে যেন ছড়িয়ে পড়ে আছে, আর শরীরটা যেন ক্রমশ ভারী হয়ে আসছে। একটু পরেই একটা বিকট আওয়াজ শুরু হলো আমার চারিদিকে, অত্যন্ত অদ্ভুত একটা শব্দের রেশ, যেমন অনেক মানুষ কোলাহল বা আর্তনাদ করলে হয়। কিন্তু কথাটা হচ্ছে এই শব্দটা মানুষদের নয়, শয়ে শয়ে গরু বাছুরের আর্তনাদ। আমার চারিদিকে যেন সেই শব্দ, যেন আমি দাঁড়িয়ে রয়েছি দিগন্ত বিস্তৃত চরাচর ভর্তি মরণাপন্ন গরু বাছুরের মধ্যে। পচা গলা দেহের পুরু চাদরের ওপর এক এক জায়গায় আধমরা কিছু প্রাণীর করুণ আর্তনাদ, নিজেদের জীবনের শেষকালের অস্তিত্ব জানান দেওয়ার অনমনীয় চেষ্টা। ঘেন্না ও মায়া, একই জিনিসের প্রতি একই সময়ে এই দুটো অনুভূতি যে কি করে কাজ করে, আর করলে তা যে কি বিকট একটা মানসিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি হয়ে দাঁড়ায়, সেটা কথায় প্রকাশ করা সম্ভব নয়। হঠাৎ
আরেকটা পূব দিকের জানলা থেকে একটা দমকা হাওয়া এলো, আর মনে হলো কে যেন তাড়িয়ে নিয়ে চলে গেল আমার বুকের ওপর চেপে বসা ভারটাকে। গা গোলানো দুর্গন্ধটাও আর পেলাম না, কিন্তু আমি এখনো দরদর করে ঘামছি। আমার কপাল, পিঠ, হাতের তালু সব ভিজে গিয়েছে। উপরের দিকে তাকিয়ে দেখলাম ফ্যানটা বন্ধ। জানলা খোলা থাকলে বেশ হাওয়া আসে। ফ্যানটা কয়েকদিন ধরে বন্ধই রাখছি সেই জন্য, কিন্তু এখন মনে হচ্ছে ফ্যানটা চালানো দরকার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার দম পাচ্ছি না, কিন্তু আমার যে আর শক্তি নেই। মনে হচ্ছে যেন কতই না যুদ্ধ করেছি। শরীরের ওপর সেই ভারটা নেই, কিন্তু শরীর আর চলতে চাইছে না। কতক্ষণ এইভাবে পড়ে রইলাম জানি না। বোধহয় এইভাবেই পড়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল যখন মনে হলো কেউ যেন দুর্মুষ পিটছে কোথায়। ঘন ঘন দুর্মুষ পেটার শব্দ পাচ্ছি। তারপর খেয়াল করে শুনলাম, ও দুর্মুষ টুরমুষ নয়, আমার দরজা ধাক্কাচ্ছে কেউ। ওপাশ থেকে ওদেরই গুজগুজ ফুসফুস শোনা যাচ্ছে না? নিশ্চয়ই ওনারা সবাই এসেছেন। এরকম কিছু একটা হবে ভেবেই কি তাহলে? আর না ভেবে সোজা গিয়ে দরজাটা খুললাম। আরে মাস্টার, ঠিক আছো তো? দেখি সকাল সকাল রাম গাঙ্গুলি আর ঠাকুর মশাই এসে হাজির। আমি উত্তর দেওয়ার আগেই অবশ্য গাঙ্গুলি মশাই বললেন, আরে মুখ চোখ দেখেই তো মনে হচ্ছে রাতে ঘুম হয়নি। কি হয়েছিল কাল রাতে? গন্ধ কিছু পেয়েছিলে নাকি? আমি খানিকটা অভিযোগের সুরে বললাম, এতবার খাট সরাও না করে তো না সরালে কি বিপদ হতে পারে সেটা সরাসরি বলতে পারতেন। অবশ্য আমারও কাল তাড়াতাড়ি করে উঠে চলে আসাটা ভুল হয়েছে। আসলে আবার খাটপাট সরাতে কাল ইচ্ছে করছিল না একদমই। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। আমাদেরও অত না করে না, আরও আগেই বলা উচিত ছিল। আজ আর হাত পুড়িয়ে রান্না করার দরকার নেই, আমার বাড়িতেই খেয়ে নেবে। কোনো রকমে এই বেলায় অফিসটা সেরে এসো। এমনিতেই তো অনেক দেরি হয়ে গিয়েছে। দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে তোমায় সব বলবো ক্ষণ। বেশ যাই, আমি তাহলে চটপট স্নানটা সেরে নিই। শীতকালের দিকে স্নান করাটা একটা বিড়ম্বনা বটে। অনেকে তো স্নান না করেও সপ্তাহখানেক চালিয়ে দেয়। ভাগ্যক্রমে তার সান্নিধ্যে পড়া হতভাগ্যগুলোর জন্য বেশ খারাপই লাগে। আজকাল তো মানুষ স্বাধীন, বলা উচিত স্বাধীনতাটা খানিক পেয়েই বসেছে আমাদের। সুতরাং যার যা ইচ্ছা তাই করবে, এই তো যুগের নিয়ম। স্নান করতে আমার কোনো অসুবিধা হয় না। আমার আর ঠাকুরমশাইয়ের ঘরের মাঝখানে যে বড় উঠোনখানা আছে তার একপাশে কলতলা, সেখানে টাইমের জল, টিউবওয়েল সবই আছে। শীতকালে এখানকার টাইমের জল এত সুন্দর ঈষদ উষ্ণ থাকে যে মনে হয় গিজার চালিয়ে আগে থেকেই কেউ গরম ঠান্ডা করে মিশিয়ে রেখেছে। দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পেঁয়াজকলি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা বেগুন পোড়া, তার উপর ফুলকপি আর মুসুর ডালের বড়া দিয়ে রসা, আর শেষ পাতে একটু খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি চেখে সামনের উঠোনে নরম রোদে পিঠ দিয়ে মাদুর পেতে বসলাম আমি আর ঠাকুর মশাই। ওদিকে দেখলাম তখনই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রাম গাঙ্গুলিও এসে পড়েছেন। কিন্তু এত কিছুর মাঝেও কালকের ঘটনার খটকাটা মনের মধ্যে থেকেই গেছে। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলাম, আর জমিয়ে খেলাম, বুঝলেন গাঙ্গুলি মশাই। আচ্ছা ঠাকুর মশাই, তবে এবার বলুন তো ব্যাপারখানা কি? উত্তরে হাওয়া দিলেই কি এমন দুর্গন্ধ আসে এখানে? কোথা থেকে আসে এই দুর্গন্ধ? এই গ্রামের একটা কলঙ্ক বলতে পারো। এই গ্রামের ভারী অদ্ভুত ইতিহাস। আজ থেকে বহুকাল আগেকার কথা। আমার ঠাকুরদারও আগের যুগের। কি জানি কি এক অজানা রোগে এ গাঁয়ের সব গরু বাছুর, এমনকি ষাঁড়গুলো পর্যন্ত মারা পড়েছিল একসাথে। আর সে এমনি মরা নয়, নরক যন্ত্রণায় একেবারে ছটফট করতে করতে মরেছিল
বেচারা অবলা প্রাণীগুলো। আর সে কি চিৎকার! ঘটনাটা হয়েছিল ঠিক এই সময়, এই শীতের শুরুতে যখন উত্তরের হাওয়া বইতে শুরু করেছিল। চারদিকে সবার বাড়িতেই একই অবস্থা। গোটা গ্রামে যেন এক অমঙ্গল নেমে এসেছে। গোয়ালে গোয়ালে, মাঠে ঘাটে, সব জায়গায় খালি মরা গরু, চারিদিকে দুর্গন্ধ। চারপাশের সব গাঁয়ের বিভিন্ন গোবদ্দি, তারপর জ্ঞানীগুণী মানুষ মিলে সলা পরামর্শ করেও কোনোভাবে কিছু ঠেকাতে পারল না। দুর্গন্ধের ঠেলায় গাঁয়ে টেকা দেয়। সকলে মিলে ঠিক করলো যে সব মরা জন্তুগুলোকে নিয়ে গিয়ে ওই উত্তরের শালবনে ফেলে আসবে। আসলে তখন গ্রামের পরিধি তো এত বড় ছিল না। উত্তর দিকে শালবনের কাছে বিশেষ জনবসতিও ছিল না। বনটাও ছিল বিস্তৃত। এখন তো কাটাতে কাটাতে ওইটুকুনি বন হয়ে গিয়েছে। আগে দস্তর মতো জঙ্গল ছিল। তাই করা হলো, সব মরা ষাঁড়গুলোকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসা হলো। কিন্তু শুধু ফেলে এলেই তো আর হবে না। একটা দুটো নয়, অন্তত 100-2 মরা গরু, বাছুর, ষাঁড় প্রভৃতি। এমনি এমনি তো আর ফেলে রাখা যায় না। জঙ্গলের শুকনো পাতা জড়ো করে কাঠ কুঠো জেলে আগুন জ্বালানো হলো। কিন্তু সে বড় অবাক কাণ্ড। দাউ দাউ করে আগুন জ্বলল। আগুনের শিখা আকাশ ছুঁল। বিশাল বড় এক ন্যাড়া পোড়ার আয়োজন করা হয়েছে। কিন্তু তারপরেই ভুস করে সব নিভে গেল। যেন জ্বলন্ত উনুনের মধ্যে কেউ এক কলসি জল ঢেলে দিয়েছে। ভারী আশ্চর্য কাণ্ড। কেউ মাথা মুন্ডু কিছুই টের পেল না। ছোটরা মজা পেল, মেয়ে বউরা ভয় পেল। গ্রামের আর 5 জন লোকেরা অবাক হলো। কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা বুঝতে পারলেন যে এ লক্ষণ ভালো নয়। তা যাই হোক, কি আর করা যাবে। আবার নতুন করে আগুন জ্বালানো হলো। কিন্তু আবার সেই এক কাণ্ড। বেশিক্ষণ আগুন চলল না। ওই প্রাণীগুলো নেহাত কম বড় তো নয়। একটা বাছুরও 4টে ছাগলের মতো বড় হয়। আগের কিছুই তেমন পুড়ল না। সে রাতের মতো চলে আসলো সকলে। 1 দিন, 2 দিন, 3 দিন। একদিনেই লোকে যায়, আগুন জ্বালানোর চেষ্টা করে, আর ওই আগুন এইভাবে নিভে যায়। সে কি ভয়ানক পরিস্থিতি! তালদিঘির আকাশ শকুনে শকুনে ছেয়ে গেছে। একসাথে এত শকুন তালদিঘির মানুষ কোনোদিন দেখেনি। উত্তরের সেই জঙ্গল যেন একটা বিশাল ভাগাড়। সারাক্ষণ সেখানে শকুন ঘুরছে আর পচা আধপোড়া জন্তুর মাংস খাচ্ছে। প্রায় 2 সপ্তাহ ধরে যখন সব মৃতদেহগুলো ঠুকরে ঠুকরে খেয়ে একেবারে নিঃশেষ করলো শকুনের দল, তখন সেই গন্ধ গেল। শুধু একবার নয়, পরপর 3 বছর ঠিক ওই শীতের শুরুতে এরকম অদ্ভুত কাণ্ড ঘটতে লাগলো। গ্রামে যত গরু বাছুর, ষাঁড়ের দল, সবাই ঠিক ওই এক সময়তেই কি যেন এক অজানা রোগে চরম যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যায়। আর তাদের দাহ করতে গেলে আগুন নিভে যায়। ওইভাবে শকুনের দল ছিঁড়ে খাবে।
এই যেন ওদের ভবিতব্য। টানা 3 বছর এমন কাণ্ড ঘটল। তারপর যেমন হঠাৎ করেই এই অজানা রোগ এসেছিল, তেমনি হঠাৎ করেই সে রোগ চলে গেল। বাপরে বাপ, কিন্তু এর সাথে কালকের ঘটনার সম্পর্ক কি? রোসো রোসো, সে কথাতেই আসছি। এই ঘটনার পর থেকেই যে বারে বারে উত্তরে হাওয়ার সাথে ওই শালবন থেকে ভেসে আসে অসহ্যকর পচা গন্ধ আর শয়ে শয়ে মরণাপন্ন গরু বাছুরের ডাক, সেবার শীতেই তালদিঘিতে নেমে আসে কোনো অজানা অমঙ্গলের ছায়া। যুগের পর যুগ চলতে চলতে এ যেন এক সংকেত হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। মনে মনে ভাবলাম, তার মানে আমি ওই জন্তু জানোয়ারগুলোর চিৎকারই শুনেছিলাম। কিন্তু শুধু তো ওই চিৎকার নয়, তার সাথে যে ছিল সেই বিস্মন বোঝা, যেটা বুকের ওপর চেপে বসেছিল। আমি বললাম, শুধু চিৎকার আর গন্ধ, আর কিছু হয় না? ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন, বুঝেছি বুঝেছি, কাল এক রাতেই অনেক কিছু দেখে নিয়েছ। আসলে আগেকার দিনে ঘরবাড়ি সব তো বেশিরভাগ বাস্তু মেনেই হতো। তখনকার সময় উত্তর দিকে শোয়ার ঘরে বিশেষ জানালা থাকতো না, সব ওই পূব মুখ বা দক্ষিণ মুখ। ওই উত্তরের শালবনের দিকটায় গ্রামের শেষ বাড়ি ছিল গোপাল ভট্টাচার্যের। সদরে ভট্টাচার্য মশাইয়ের একটা বড় চাল কল ছিল। তার বাড়ির সব ঘরই ছিল বাস্তু মেনে, শুধু দোতলার একটা ঘরেই ছিল উত্তরের দিকে জানালা, আর ঠিক সেই দিকেই খাট। এমনিতে ঘরখানা খারাপ নয়, খোলামেলা হাওয়া বাতাস খেলে। বাড়ির লোক কেউ খুব একটা থাকে না পাকাপাকি ভাবে। বাইরে থেকে কেউ এলে রাত্রে বেলাটা কাটাবার জন্য ওই ঘরখানা ব্যবহার করা হয়। তা এমনই শীতের শুরুর দিকে হরিনাথ বলে ভট্টাচার্য মশাইয়ের এক কর্মচারী সস্ত্রীক পদার্পণ করল ভট্টাচার্য মশাইয়ের এই ভদ্রাসনে। আসলে কর্মচারী হলেও হরিনাথ ছেলেটি ওনার অত্যন্ত কাছের। এক হাতে গোটা মিলের তদারকি সে নিজেই করতে পারে। ছোকরার বয়স বেশি নয়, সদ্য বিয়ে করেছে। তাই দুদিন এই গ্রামে এসে ছুটি কাটিয়ে যাওয়ার অনুরোধ করেছেন বুড়ো ভট্টাচার্য। হরিনাথ প্রথমে বাধো বাধো বোধ করলেও বাবুর ফরমাইশে না শুনে যায় কোথায়। তা হরিনাথকে দেওয়া হলো দোতলার সেই ঘর। ভট্টাচার্য মশাইয়ের বোধহয় খেয়াল ছিল না উত্তরের জানালার কথা। হয়তো ছিল, হয়তো বলেও ছিলেন জানালা বন্ধ করতে, কিন্তু এই তোমার মতো নিজে না দেখলে কিছুই বিশ্বাস করতে চাও না। ঠাকুরমশাই কথাটা আমাকে হালকা শাসন করার ভঙ্গিতে বললেন। আমি আর কি বলি, মুখ নিচু করে থাকলাম। ঠাকুরমশাই ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে আবার বলতে শুরু করলেন। তা সে যাই হোক, রাতের বেলা হরিনাথ আর তার স্ত্রী ওই ঘরে শুয়েছে। যথারীতি মাঝরাতে ওই রকম দুর্গন্ধ আর চিৎকার, তার মধ্যে হরিনাথকে বোবায় ধরল। তোমার বোধ করি ওরকমই কিছু হয়েছিল। মনে হয় যেন বুকের ওপর কেউ বসে আছে,
হাত পা নাড়ানো যায় না, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে সেই উত্তরের জানালায় একখানা বিরাট শকুন এসে বসেছে। ঠিক শকুন নয়, শকুনের মতো কিছু একটা, খানিকটা শকুন খানিকটা মানুষ মিলিয়ে যেন তার দেহটা তৈরি। এক একবার মনে হচ্ছে যেন একটা মানুষের মূর্তি হাঁটু ভাঁজ করে জানালায় এসে বসে আছে। জানালাখানাও ছিল বেশ বড়, শুধু মাঝখানে একটা লোহার পাত। জানালায় কোনো গরাদ নেই, আর উত্তরের জানালা বিশেষ খোলা হয় না বলে গরাদ লাগানো হয়নি, কিংবা গরাদ থাকলেও হয়তো ভেঙে গেছে, কে জানে। রাতের বেলায় তো শকুন আসার কথা নয়, তবে কি জানি সেটা কি ছিল। হরিনাথের বউ তখন পাগলের মতো চিৎকার আরম্ভ করেছে। দুর্গন্ধ তারও নাকে লেগেছে, তবে তাকে বোবায় ধরেনি। সে তার স্বামীর ওই অবস্থা দেখে চিৎকার করছে, পাগলের মতো টানাটানি করছে, যদি হরিনাথ স্বাভাবিক হয়ে যায় এই আশায়। কিন্তু হরিনাথ অনেক চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছে না। আর এরই মধ্যে শকুনের মতো প্রাণীটা ঘরের মধ্যে ঢুকে হরিনাথের স্ত্রীর ঘাড়ের কাছটা কামড়ে ধরে নিয়ে চলে গেল জানালা দিয়ে। বেচারা হরিনাথ বিছানায় পড়ে ছটফট করতে লাগলো, কিন্তু চেঁচিয়ে ডাকার মতো শক্তিটুকুও পেল না। সারা রাত ওভাবেই পড়ে রইল হরিনাথ। দিনের আলো ফুটতে ভট্টাচার্যের বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। সকাল হতেই হরিনাথ চিৎকার চেঁচামেচি তুলে দিয়েছিল। ঘরের ভেতরে আর ওই জানালার কাছে এক দু ফোঁটা রক্তের চিহ্ন পাওয়া গেল, কিন্তু হরিনাথের বউয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না। সারাদিন ধরে গ্রামের মধ্যে একটা হুলুস্থুল ব্যাপার। শেষে সন্ধ্যের দিকে হরিনাথের স্ত্রীর মৃতদেহ পাওয়া গেল ওই উত্তরের শালবনে, তাও অতি বিভৎস অবস্থায়, শকুনে খুবলানো আধ খাওয়া মরা। জঙ্গলের ওই জায়গাটার মাটিতে ওর বউয়ের দেহটাকে ঘিরে অসংখ্য গরু বাছুর ষাঁড়ের পায়ের খুঁড়ের চিহ্ন। ঘটনাটা শুনে আমি ঢোক গিললাম। বুঝতে পারলাম খুব জোর বেঁচে গেছি। ঠাকুরমশাইয়ের কথা শুনতে শুনতে এই শীতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমার অবস্থা দেখে ঠাকুরমশাই মুচকি হেসে বললেন, চিন্তা নেই, আরো আছে। এই ঘটনা তাও কদিন আগের ঠাকুরমশাই? এই ঘটনার সময় আমার জন্ম হয়ে গিয়েছে, কিন্তু ব্যাপারটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু আমি এ পৃথিবীতে পা রাখি। রাম গাঙ্গুলি একটা ছোট্ট বাক্স থেকে একটা মিষ্টিপান বার করে ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে ধরলেন। দাও দাও, খাওয়ার পর মুখটা সোদা সোদা লাগছে। রাম গাঙ্গুলি রানা মস্ত মিঠে পানটা গালে পুরে ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, হরিনাথের ঘটনাটা ঘটে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেল। এ ঘটনা কিন্তু প্রত্যেকবার শীতে হয় না। যে বছরে উত্তরে হাওয়ার সাথে ওই শালবন থেকে পচা দুর্গন্ধ নিয়ে আসে, সেবারই একটা অমঙ্গল হয়। এই ঘটনার পর বেশ কয়েক বছর
আর কোনো বড় বিপত্তি হয়নি। আস্তে আস্তে তালদিঘির মানুষ ব্যাপারটার সাথে মানিয়ে নিতে শুরু করেছিল, কিন্তু বেশ কয়েক বছর পর আবার এক রাতে ঘটল এক ভয়ানক বিপদ। সেই রাতে প্রথম দুর্গন্ধ পাওয়া গেল সেইবার। সেই রাতেই একেবারে কাণ্ডটা ঘটে বসল। কেউ সময় পেল না কাউকে সাবধান করার। এই গ্রামে থাকতো এক পালোয়ান, বোঁদে পালোয়ান। বিভিন্ন আখড়ায় গিয়ে কুস্তি লড়ত, বেশ নাম করেছিল সে। তা একবার সেই বোঁদে পালোয়ান কি একটা যেন বিশাল প্রতিযোগিতা জিতে অনেক টাকা, মেডেল এসব নিয়ে বাড়ি ফিরল। এমনিতে লোকটা ছিল বেশ দিলদরিয়া। আনন্দের কথা সকলের সাথে ভাগ করে নিত। জেতার খুশিতে প্রচুর লোককে বাড়িতে ডেকে নেমন্তন্ন করে খাইয়েছিল। সেটাও ছিল এমনই একটা শীতের দিন। উত্তরের হাওয়া শুরু হয়েছে। সারাদিন প্রচুর লোকের আনাগোনা হলো। রাতেও অনেকে থেকে গেল বোঁদের বাড়িতে। অনেকেরই বাড়ি অনেক দূরে, ঠিক সময় বেরোতে পারেনি আর কি। এদিকে এতগুলো লোক, সকলকে ঘরে থাকতে দিতে গিয়ে বোঁদে দেখলো তারই আর ঘরে জায়গা নেই। সে জোয়ান মানুষ, তাও আবার পালোয়ান। বোঁদে ঠিক করলো বাইরের উঠোনেই একটা খাটিয়া নিয়ে থেকে যাবে। তার মা একবার বারণ করলো, উত্তরে হাওয়ার কথা বলল, ঠান্ডা লেগে যাওয়ার কথাও বলল। কিন্তু সদ্য প্রতিযোগিতা জিতে আসা বোঁদে তখন অন্য মেজাজে। সে একেবারে থাইয়ে চাপড় মেরে বলল, আরে কিসের হাওয়া, ওসব আমি বুঝে নেব। আর গন্ধ, হ্যাঁ সেটা একটু অস্বস্তিকর বটে। তা না হয় নাকে কাপড় বেঁধে ঘুমাবো। কারো কথা না শুনে, কোনো বারণ না শুনেই বোঁদে বাইরে খোলা উঠোনে খাটিয়ার ওপর মোটা দুটো কম্বল পেতে শুতে গেল। ঠিক মাঝরাতে একটা বিকট চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল। শুধু বোঁদের বাড়ি নয়, প্রায় সারা গাঁয়েরই ঘুম ভেঙে গেল। এর আগে বোঁদের এমন প্রাণঘাতী চিৎকার কেউ শোনেনি। কুস্তি খেলতে গেলে তো হাত পা ভাঙবেই, বোঁদেরও ভেঙেছে, কিন্তু কেউ কোনোদিন তার গলা থেকে আওয়াজ শোনেনি। সব ব্যথা বেচারা দাঁতে দাঁত চিপে সহ্য করেছে। তাই আজ প্রথমবার বোঁদের চিৎকার শুনে কেউ বুঝতেই পারেনি কে চেঁচাচ্ছে। তারপর সবাই ছুটে বাইরে এসে দেখে সে এক ভয়ঙ্কর কাণ্ড। বোঁদে চিত হয়ে মাটিতে পড়ে আছে, হাত পা নাড়ানোর চেষ্টা করছে কিন্তু নাড়াতে পারছে না। আর তার বুকের ওপর বসে আছে একটা বিশাল শকুন, মানে ঠিক শকুন নয়, শকুনের মতো একটা প্রাণী। যেন অর্ধেক মানুষ আর অর্ধেক শকুনের আকার। অন্ধকারে সবাই শকুন বলেই মেনে নিত, কিন্তু এই মাঝ রাতে শকুন আসে কোত্থেকে? হরিনাথ চিৎকার করতে পারেনি, কিন্তু বোঁদে চিৎকার করেছিল। বোধহয় সকলকে চিরকালের জন্য সাবধান করে দেওয়ার জন্যই ভগবান বোঁদের এই শক্তিটুকু কেড়ে নেয়নি। সকলে এসে দাঁড়াতেই আরো এক অবাক কাণ্ড। বোঁদের চিৎকার ছাপিয়ে শোনা গেল বেশ কয়েকটা গরু বাছুরের আর্তনাদ। আর তারপরেই শকুনটা বোঁদের ঘাড়ের কাছটা খিমচে ধরে উড়ে গেল উত্তরের শালবনের দিকে। সকলে চিৎকার করলো বোঁদেকে বাঁচাতে,
কেউ কেউ ছুটেও গেল, কিন্তু শকুনের সাথে পাল্লা দেবে কি করে? পরের দিন বোঁদের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেল উত্তরের জঙ্গল থেকে। এরপর এই গ্রামে কেউ কোনোদিন উত্তরের জানালা খুলে শীতকালে শোয়ার সাহস দেখায়নি। কখন ওই পচা গন্ধকানা ভেসে আসে সেটা তো আর কেউ আগে ভাগে আন্দাজ করতে পারে না। তাই উত্তরের হাওয়া শুরু হলেই তালদিঘির মানুষ একটু ভয়ই থাকে। কাল যে আমি বড় বাঁচান বেঁচে গেলাম তাহলে, কিন্তু কি করে? কি জানি, সবই মায়ের কৃপা। কাল রাতে তুমি সত্যি খুব জোর বেঁচে গেছো। এক পলকের জন্য দেখলাম ঠাকুরমশাইয়ের চোখে কি যেন একটা বেশ খেলে গেল। কিসের যেন একটা তীব্র আলো এসে ঝিলিক মেরে গেল তার চোখে। তবে পর মুহূর্তেই তিনি গম্ভীর গলায় বললেন, তবে এবার সে অপশক্তি মাস্টারকে না নিতে পারলেও আমাদের তালদিঘিতে এক অমঙ্গলের ছায়া নেমে আসবে বলেই মনে হচ্ছে। সে আর কি করা যাবে, যখন হবে তখন দেখা যাবে। মাস্টার, আজ যখন আর অফিস যাওয়ার নেই, চলো খাটটা তখন ঘুরিয়ে ফেলার ব্যবস্থা করি। আর দেরি করো না। তুমি তো আবার কাল বাড়ি যাবে নাকি? হ্যাঁ, কাল তো একবার একটু বাড়ি যেতে হবে। তাহলে দাঁড়ান, একবার রবিকে ফোন করি।